প্রত্যেক দিন মানুষ যে কি যন্ত্রণা আমাকে দেয়, ওর গান কোথায়, ভাইয়ার গান কোথায়, ভাইয়া নাই কেন এই ছবিতে, মানে প্রত্যয় রাইজা খান কেন, হৃদয় কোথায়, এইটা কোথায়, এইটা কোথায়। আমি জানি মানুষ যে অপেক্ষাটা একটা গানের জন্য অনেক বড়। ও কোথাও গেলে মানুষ যে কি করে সেটা তো আমি দেখেছি। মানে আমি একটা শোতে গিয়েছিলাম ঢাকার বাইরে, ওর সাথে আমরা জীবন নিয়ে ফিরেছি। মানে মানুষের পায়ের চাপায় গাড়ি চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, আমরা তো খুঁজেই পাওয়া যেত না। ওদের কাজ অ্যাকচুয়ালি কিন্তু আমি ওদের কাছে এখনো শিখি। প্রত্যেকের কাছে তো শাশ্বত, প্রত্যেক আমার সাথে কাজ করে, একসঙ্গে কাজ করি, প্রত্যেক কাছে এখনো শিখি। আমরা একটা মানে সুন্দর একটা মানে টিমওয়ার্ক করি। কিন্তু ছেলের যদি সবচেয়ে পছন্দের গানের কথা বলা হয়, কম্পোজিশন এবং গায়কি কোনটা আগে রাখে? ওর বলনা তুই বলনা গানটা মানে আমাকে খুব টাচ করে। আর ভেবে ভেবে গান একটা গান আছে, খুবই দুইটা গানই আমাকে খুবই অবাক করে দিয়েছে। চাই না আমি এই গানটা হতে পারে, ওইটা নাথিং আমার কাছে স্পেশাল মনে হয় না। বাট ভেবে ভেবে গানটা, তারপরে বলনা তুই বলনায় দুইটা গান, ওর কম্পোজিশন একদম ডিফারেন্ট একদম। মূলত আপনার সম্পর্কে যেগুলো গুগলে বেশি সার্চ করা হয়, এটা একটু প্রশ্নগুলো একটু নিতে চাই ছোট করে। রিপন খান হৃদয় খানের বাবা হিসাবে পরিচয়টা যখন ওর হিট হলো, তখন আসলে মানে কেমন ফিল করে আর কি? মানে হৃদয় খানের সাকসেসগুলোর জন্য তো ভাবিনি আসলে। ভাবছিলাম, ভাবিয়ে তুলছিল যে ও ঠিক মতো মিউজিক করছে কিনা। আচ্ছা, মানে ওইটা একটা ভয়ের জায়গা ছিল যে মানে মান সম্মান থাকবে কিনা, ওর ঠিক মতো মিউজিক করতে পারছে কিনা। ও পারবে আমি জানি, কিন্তু একটা ভয় ছিল যে রিপন খানের ছেলে যখন একটা মিউজিক করবে, যখন মানুষ জানবে কতটুকু পারফেকশন হচ্ছে, ওইটা মানে কেয়ারফুল ছিলাম ওইখানে। অ্যাকচুয়ালি ওইটা নিয়েই ছিলাম ব্যস্ত বেশি আর কি। ব্যস্ত বেশি ছিলেন। অনেকের এটা কোশ্চেন এবং অনেকেই আসলে সার্চও করে যে রিপন খানের সাথে হৃদয় খানের দীর্ঘদিনের একটা বিচ্ছেদ ছিল, একটা কথা না বলা, দেখা না হওয়ার বিষয় ছিল। ভাবছিলে হয়, এটা তো অনেকেরই হয়। তুমি তো অনেক সিনেমাও দেখেছো, সিনেমাতেও এরকম কাহিনী আছে, বাস্তবে তো আছি, যার ফলে সিনেমায় থাকে। তো ওরকম ভাবছিলে তো হয়ই। ওইটা নিয়ে আসলে খুব একটা মানে আমার মানে কি বলে এটাকে, ভাবনার কিছু নাই। রাইট। ছেলের যদি সবচেয়ে পছন্দের গানের কথা বলা হয়, কম্পোজিশন এবং গায়কি কোনটা আগে রাখে? ওর বলনা তুই বলনা গানটা মানে আমাকে খুব টাচ করে। আর ভেবে ভেবে গান একটা গান আছে, খুবই দুইটা গানই আমাকে খুবই অবাক করে দিয়েছে। চাই না আমি এই গানটা হতে পারে, ওইটা নাথিং আমার কাছে স্পেশাল মনে হয় না। বাট ভেবে ভেবে গানটা, তারপরে বলনা তুই বলনায় দুইটা গান, ওর কম্পোজিশন একদম ডিফারেন্ট একদম একেবারে। বেসিক আপনি এর আগেও বলেছেন কয়েক জায়গায় যে বেসিক নলেজ এবং খুবই একেবারে ইম্যাচিউর টাইম থেকেও মিউজিকটা করা শুরু করে দিয়েছে। সো এই যে ডিফারেন্ট টাইপের সাউন্ড শোনা, এটা অবশ্যই বাবার কৃতিত্ব, এনভায়রনমেন্টটা, আপনি যেভাবে বড় হয়েছেন, আপনাকে দেখে আবার হৃদয়। সো ওর এই সাউন্ড নলেজটার মূল কারিশমাটা আপনার কি মনে হয়? আপনি দুই লাইনে যদি ব্যাখ্যা করতে বলা হয়। না, এটা ওকে তো দেখেছে আমরা কীভাবে কাজ করি এখানে, তো মানে সাউন্ড ডিজাইনিং থেকে শুরু করে কীভাবে মানে ও দেখেছে। আমরা যে এটা নিয়ে আমরা যে এটা নিয়ে ভেবেছি, ভাবনায় পড়ে থাকতাম, ও দেখেছে। কিন্তু ও করেছে ওর মতো করেই, ওর মতো করেছে এবং ডিফারেন্ট। এবং ওর সাউন্ড ডিজাইনিং খুবই ভালো, ডিফারেন্ট, মানে এত সুন্দর, এত ডিফারেন্ট। ওর মাস্টারিংটা খুব অন্যরকম, চিন্তাই করা যায় না। রাইট। ছেলের যে কোনো সাকসেস অবশ্যই বাবা মার বিশাল আনন্দ হয়, অবশ্যই। তো সেই জায়গা থেকে বাবা যখন ন্যাশনাল পেল, কিভাবে সেলিব্রেট হলো ছেলেদের সাথে, ছেলেমেয়েদের সাথে? এটা তো আসলে খুবই মানে আনন্দের বিষয়। সবাই মানে এত খুশি। আমরা বাচ্চারা কেক কেটেছে, এই করেছে, অনেক কিছু করেছে, নাইবা বললাম। তবে আমি যে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি, বাচ্চারা যে খুশি হচ্ছে, হ্যাঁ, তো যেমন প্রত্যয় লিখেছে, একটা কমেন্টসে লিখেছে, আমি মানে গর্ববোধ করছি আমি তোমার ছেলে হিসেবে। এই বিষয়গুলো খুব মানে টাচ করে আসলে। প্রত্যয় খুব দারুণ মিউজিশিয়ান হয়ে উঠছে এবং দারুণ দারুণ কাজ করছে।
কেমন, মানে ছেলেদের নিয়ে আসলে কম্প্যারিজনটা খুবই কঠিন কাজ, তারপরও হৃদয় প্রত্যয় সম্পর্কে আপনার দুটো ডিফারেন্ট নলেজ নিশ্চয়ই, কীভাবে ব্যাখ্যা করেন ছেলেকে ওদের কাজ নিয়ে? না, ওদের কাজ অ্যাকচুয়ালি কিন্তু আমি ওদের কাছে এখনো শিখি। প্রত্যেকের কাছে তো শাশ্বত, প্রত্যেক আমার সাথে কাজ করে, একসঙ্গে কাজ করি, প্রত্যেক কাছে এখনো শিখি। আমরা একটা মানে সুন্দর একটা মানে টিমওয়ার্ক করি, কিন্তু মানে ও আমাকে দিচ্ছে, আমি ওকে দিচ্ছি, বিষয়গুলো শেয়ারিং করছি। যেমন এটা কিন্তু বড়, মানে আমি বলবো যে আমারও অনেক বড় কপাল, ওদের তো অবশ্যই আছে যে আমি আছি এখানে। আজকেই বলছিলাম ওকে যে প্রত্যেকে যে তোমরা অনেক লাকি যে অনেক সিনিয়র যারা সঙ্গীত পরিচালক, তো বাবার সাথে যারা কাজ করে তাদের পেয়েছো, তোমার বাবাকে মানে সশরীরে পাচ্ছ। বিষয়টা কিন্তু আসলে মানে এটা তো যেমন অনেকের সঙ্গীত পরিচালক যারা আছেন আমাদের সিনিয়র অথবা আমাদের সমসাময়িক, তাদের বাচ্চারা কিন্তু মিউজিক করে না, করছে না, কিন্তু আমার দুটো ছেলে মিউজিক করছে। এই বিষয়টা কিন্তু আমাকে সাংঘাতিক, মানে আমার আনন্দের একটা বিষয় যে আমি যে কাজটা করি আমার ছেলে দুটা সে একই কাজ করে। এবং মানে আপনি ওদেরকে অন্যভাবে ইঞ্জিনিয়ার, ডাক্তার, পাইলট এগুলো বানাতে প্রথমে শুরু থাকে না বাবা মা? না, আমার তো ওরা যখন বড়ই তো হয়নি তখন, আমি তো ভাবনার জায়গাটাই টাইমই তো পাইলাম না। তো তারপর বাবা মার ইচ্ছা থাকে না যে অন্য কিছু ছিল কিনা আর কি? না, মানে টাইম করার সুযোগ পেলাম, মানে ভাবার, আমি যে ভাববো যে ওরা বড় হচ্ছে তাহলে কি পড়াবো, ওই সময়টা তো ওরা দেয় নাই। রাইট। খুবই ক্রাইসিস মোমেন্ট যায় কারো কারো। রিপন ভাই, হৃদয়েরও একটা ক্রাইসিস মোমেন্ট গিয়েছে, স্ক্যান্ডাল গিয়েছে, প্রচুর গণমাধ্যম ওর পেছনে ছুটেছে, নানা রকম কথা লিখেছে, এবং কিছু কিছু ক্ষেত্রে মনে হচ্ছে যে রিপন খানের ছেলে হিসাবে ও অনেক শেল্টার পেয়েছে। আমরা গণমাধ্যমে অনেক ফিল্টার করেছি, ছাড় দিয়েছি, যেহেতু আপনার ছেলে বলে। আপনার বেসিক পরামর্শ কি ছিল সে সময়, সেই কাউন্সিলিংটা কি ছিল আপনার? কাউন্সিলিং তো দেওয়ার সুযোগ হয়নি তোমাকে, তো মানে যেটা তুমি এমন একটা জায়গায় আছো, তুমি ছোট হলেও কি, কিন্তু তুমি আমার অনেকের গার্ডিয়ান হিসেবে তুমি মানে অবস্থানে আছো, তো আমি ওই হিসাবে তোমাকে চিন্তা করে তোমাকে বলি। ও আসলে কিন্তু ওকে কিন্তু কাউন্সিলিং করার সুযোগ আমি পাইনি আসলে। মানে ও যদি পেতাম তাহলে আজকে ও অনেক উপরে থাকতে পারতো, অনেক ভালো জায়গায় থাকতে পারতো, ওর এই স্ক্যান্ডালগুলো হতো না, আমি যেটা মনে করি। যদি আমি কখনো কথাটা বলিনি তোমাকে, এই প্রথম তোমাকে আমি কথাটা বললাম। অ্যাকচুয়ালি আমি আমার মনে হলো যে এই কথাটা অ্যাট লিস্ট আপনার সাথে এই কনভারসেশন হওয়া উচিত আমার, মানে তো যার ফলে মানে তোমাকে আমি বললাম, তোমাকে বলা যেতে পারে এই জন্য বললাম। তো ওর এখনো সময় আছে, ওর মানে ওর জায়গাটা তো অনেক বড়, ও কোথাও গেলে মানুষ যে কি করে সেটা তো আমি দেখেছি। মানে আমি একটা শোতে গিয়েছিলাম ঢাকার বাইরে, ওর সাথে আমরা জীবন নিয়ে ফিরেছি। মানে মানুষের পায়ের চাপায় গাড়ি চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, আমরা তো খুঁজেই পাওয়া যেত না। তারপর যিনি আমাদের যে মানে বিখ্যাত লোক, যিনি অ্যারেঞ্জ করেছেন প্রোগ্রামটা, উনি বলছে যে রিপন, কান ধরছি, তোর ছেলেকে আর ডাকবো না, এই অবস্থা আর ডাকা যাবে না, খুব রিস্কি। তো যাই হোক, ও যদি একটু বুঝতে পারে, আমার এই প্রোগ্রামের মাধ্যমে যদি ও বুঝে, ও মানে বাবা কি বলতে চায়। তুমি তো একজন বাবা, হ্যাঁ, তুমি তো তোমার বাচ্চা আছে, তুমি তো চাবা কি চাচ্ছি, আমি তো বুঝতে পারছি। হ্যাঁ, খুব দারুণ করে বললেন, মানে খুব অল্প ভাষায় খুব দারুণ করে বললেন। আমার ছেলে যদি বুঝতে পারে, অনেক সময় আছে, ওর মানে ওর জন্য সবাই পাগল। মানে কেন বললাম জানো, মানে এই ক্রেজটা তো আসলে উপরওয়ালার দান। মানে প্রত্যেক দিন মানুষ যে কি যন্ত্রণা আমাকে দেয়, ওর গান কোথায়, ভাইয়ার গান কোথায়, ভাইয়া নাই কেন এই ছবিতে, মানে প্রত্যয় রাইজা খান কেন, হৃদয় কোথায়, এইটা কোথায়, এইটা কোথায়। আমি জানি মানুষ যে অপেক্ষা থাকে একটা গানের জন্য, বিশাল ব্যাপার সত্যি। অবশ্যই মানে এই বাবার এই আরতিগুলো অবশ্যই নিশ্চয়ই ম্যাচিউর জায়গায় যাচ্ছে এবং গিয়েছে, আমি বিশ্বাস করি এটা শুনবে। আমি আবারও একটু রিপন খানের জায়গায় আসি। রিপন খান অনেক কিছু দিয়েছেন এই ইন্ডাস্ট্রিকে, তার থাকে না যে ম্যাচিউর জায়গায় কিছু করা হয়নি যেগুলো করতে চান, সেই বাকেট লিস্টটা কি এখনও কিছু আছে নাকি? একটা প্রচুর সমৃদ্ধ আপনার ক্যারিয়ার, তারপরও মিউজিক নিয়ে আপনার অন্য কোনো নেশা নিয়ে আপনি? আমার তো আর কোনো নেশা নেই আসলে, মানে সঙ্গীত ছাড়া আমার তো আর কোনো কিছু করতে চাননি আপনি? কোনো নেশা নেই আসলে, করতে চেয়েছিলাম
কিন্তু করতে পারিনি, বারবার মিউজিকই থাকতে হয়েছে। আমি এখনও তাই করছি। আচ্ছা আচ্ছা, তোমাকে বললাম একটা গল্প যে আমি ব্যবসায়ী হতে চাই। আমি ব্যবসায়ী হতে চেয়েছিলাম দুবারই ফেল করেছি। আচ্ছা, জিঙ্গেলের লিরিকটা ব্যাকরণটা একেবারে আলাদা, সেই ব্যাকরণটা অনেকে বোঝেন না। আপনার কাছে জিঙ্গেলের গীতিকার হিসেবে কার সাথে খুব কাজ করতে খুব স্বাচ্ছন্দ্য? আপনি নিজেও লিখেছেন অনেক কিছু, তারপরও কাদের নাম বলতে চান? আসলে গীতিকারকে দিয়ে মানে আমার জিঙ্গেল লেখানো হয়েছে খুবই কম। যেমন আহমেদ ইউসুফ সাহেবের, ওনাকে লিখিয়েছি মাঝে মাঝে, উনি ভালোই বুঝতেন, তুমি তাকে নিশ্চয়ই চেনো, অনেক নাম করা লোক, উনি ভালো লিখতেন। আর অন্যরা দু একজন লেখার চেষ্টা করেছে, দু একটা কাজ হয়েছেও, খুব একটা উল্লেখযোগ্য কোনো কিছু নেই অ্যাকচুয়ালি। কিন্তু বিজ্ঞাপন নির্মাতা মানে যিনি, তিনি একটা কনসেপ্ট নেন, তৈরি করেন যেটা ক্লায়েন্টকে দেওয়ার জন্য, সেখান থেকে সে কনসেপ্টের উপর নির্ভর করে কিন্তু একটা স্ক্রিপ্ট তৈরি হয়। এটা বিজ্ঞাপন নির্মাতাই তৈরি করেন ম্যাক্সিমাম, হ্যাঁ, যেটা অ্যাপ্রোপ্রিয়েট হয় আর কি, যেটা অন্য কাগজে লিখালে সেটা হতো না।